বসনহারা প্রতিরুদ্ধ ভালোবাসা। লেখিকা মিথিলা আলম। পর্ব সংখ্যা 1 ও 2। উন্মাদনা অর্থ হৃদয়ের ইচ্ছা। হৃদয়ের ক্ষত যখন মস্তিষ্কে ভারী হয় তখন প্রায় সময়ই তাকে উন্মাদনা নাম দেওয়া হয়। উন্মাদনা শান্তিও আবার অশান্তিও বটে। উন্মাদনা ক্ষত সৃষ্টি করলেও জীবন দান করে। উন্মাদনা একাকিত্ব দেয়, তবে কিছু মানুষ আছে যাদের উন্মাদনা তাদের সবচাইতে বড় শক্তি। আরোহী বাসের উইন্ডো সিটে বসে আছে। এই বাসটি করাচি থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে। আরোহী বাংলাদেশি হলেও বেশ কয়েক বছর ধরে সে পাকিস্তানে রয়েছে। গত 5 বছর এই দেশে থাকার পরেও এক শহরে সে বেশি সময় ধরে থাকতে পারেনি। সে যেন সম্পূর্ণ পৃথিবী থেকে নিজেকে আড়াল করতে চায়। তার ধারণা, যদি তাকে কেউ খোঁজার চেষ্টা করে তবে ইউরোপ বা নর্থ আমেরিকার কোনো দেশে খোঁজা হবে। গত 1 বছর যাবৎ আরোহী করাচিতে ছিল, কিন্তু তার জীবনে আগত এক ঝড়ের কারণে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। আরোহী ভেবেছিল সে আগামী 4 মাসের জন্য করাচিতেই থাকবে, এরপর ক্যালিফোর্নিয়াতে চলে যাবে, কিন্তু সব কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয়নি। তাই বাধ্য হয়ে অতি দ্রুত তাকে স্থান ত্যাগ করতে হয়েছে। ইসলামাবাদে আসার কারণে এই শহরে তার 5 জন বন্ধু রয়েছে, আর এই অষ্টাদশী কৈশোর এর বিষয়ে স্মৃতি এই শহরের একটা এতিমখানায় রয়েছে। আরোহীর বন্ধুরা ওর মতো এতিমখানায় বড় হয়েছে। আরোহী এতিম না হলেও ওর বন্ধু ও চেনা পরিচিতদের কাছে ও এমন একটা মেয়ে যে তার বাবা মা ও বংশ পরিচয় সম্পর্কে অবগত। আরোহী নামটাও এতিমখানার একজন বাঙালি বিহারি শিক্ষকের দেওয়া। আরোহী অবশ্য তাকে আম্মি বলে ডাকে। আরোহী ওর অতীত নাম পরিচয় সম্পর্কে অজ্ঞ না, বরং যা ওর অভিভাবকরাও জানে না তা সম্পর্কেও আরোহী ইলম আছে। এই পর্যায়ে আরোহীর একজন বন্ধু মাহির তাকে কল করে। মাহির আরোহীর সাথে উর্দুতে কথা বলায় আরোহীও তাকে উর্দুতে উত্তর দেয়। আর কতক্ষণ লাগবে? মাত্র 1 ঘন্টা। তুই কি আয়শার বাসায় থাকবি নাকি আমি অন্য কোথাও তোর থাকার ব্যবস্থা করব? আমি আমার থাকার জন্য একটা ফ্ল্যাট রেন্ট করেছি, আমাকে নিয়ে তোদের এত চিন্তা করতে হবে না। তোর এত তাড়াতাড়ি ইসলামাবাদ আসার কারণটা তো এখনও বললি না। এসে তোদের সাথে দেখা করব, তখন বলবো। এখন রাখি। মাহিরের সাথে কথা শেষ করে আরোহী কিছুক্ষণ চোখ বন্ধ করলো। চোখ খুলতেই তার চোখ পড়ল তার হাতে থাকা ব্রেসলেটের ওপর। এটা শুধু একটা ব্রেসলেট নয়, এটা তার প্রিয়জন, তার কাছে থাকা একমাত্র স্মৃতি। ইসলামাবাদ পাকিস্তানের রাজধানী, যা মার্গলা পাহাড়ের পদদেশে অবস্থিত। একটি আধুনিক ও সুপরিকল্পিত শহর। 1960 সালে পাকিস্তানের রাজধানী করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করা হয় এবং তখন থেকে এটি দেশের প্রশাসনিক, কূটনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। শহরটি পরিচ্ছন্ন রাস্তা, সবুজ প্রাকৃতিক পরিবেশ এবং স্থাপত্যগত সৌন্দর্যের জন্য পরিচিত। দরজার ওপাশ থেকে খুব জোরে জোরে কেউ নক করছে আর আরু বলে ডাকছে, কিন্তু আরোহী ওঠার কোনো নামগন্ধ নেই। গত 1 সপ্তাহ যাবৎ ও শান্তিতে ঘুমাতে পারেনি, তাই আজ অনেকদিন পর ও একটু শান্তিতে ঘুমাচ্ছিল। কিন্তু ওর শান্তি হয়তো ওর বন্ধুদের সহ্য হয়নি, এই জন্য ওর নিদ্রায় জল ঢালতে গত সকাল সকাল উপস্থিত হয়েছে। কাল রাতে ও ওর বাসার ঠিকানা ইমানকে দিয়েছিল। যদি জানতো ওর বন্ধুরা ওর সুখের বিউটি স্লিপ ভেঙে চুরমার করে দেবে তবে ও এমন ভুল জীবনেও করতো না। খুব কষ্ট করে অষ্টাদশী উঠে দাঁড়ালো। পরনে তার হ্যালো কিটি পাজামা আর ডোরেমনটা। গেট খুলতেই দেখে ওর বন্ধু মাহির, দানিশ, আয়শা, ইমান আর আয়রা উপস্থিত। ওদের মধ্যে ও একাই বাংলাদেশি। দানিশ বলে, কি রে, বাসায় ঢুকতে দিবি না? আর কিছু খেতে দে, খুব ক্ষুধা লেগেছে। আরোহী বলে, আয় সবাই ঘরে, সবাই খাটেই বসতে হবে, কারণ আমার বাড়িতে খাট আর আলমারি ছাড়া কিছু নেই। আর তোদের খাওয়াতে পারবো না, কারণ আমি নিজেই কাল থেকে কিছু খাইনি। মাহির বলে, আমি হালিম নিয়ে এসেছি, এটাই খাবো সবাই। ইমান বলে, তুই এখনো বললি না তুই কেন এত তাড়াহুড়ো করে ইসলামাবাদে আসলি? তোদের সব এক্সপ্লেন করছি, কিন্তু তোরা কেউ বেশি রিয়্যাক্ট করবি না। 1 সপ্তাহ পূর্বে করাচির একটা বিলাসবহুল হোটেলের একটা কক্ষে একটি মেয়ে খাটে বসে রয়েছে। মেয়েটি হয়তো পশ্চিমা কোনো দেশের, তাই হয়তো তার সামনে থাকা ছেলেটি তার সাথে ইংলিশে কথা বলছে। টেবিলের উপর পিল রাখা আছে, তাড়াতাড়ি খেয়ে আমার চোখের সামনে থেকে বের হও। কেন ভয় পাচ্ছ? কি করব যদি আমি তোমার কথা না শুনি? আমি খাবো না, যা খুশি করতে পারো। মাইকেলের মুখের উপর কেউ কথা বলবে সেটা মাইকেলের সহ্য করতে পারলো না। বিশেষ করে একটা মেয়ে এরকম স্পর্ধা দেখিয়েছে, সেটা মাইকেল মেনে নিতে পারলো না। নিজের পকেট থেকে রিভলভার বের করে ও তাড়াতাড়ি শ্যুট করে দিল।
গুড বাই বেবি, রেস্ট ইন পিস। মাইকেল কক্ষ থেকে গান গাইতে গাইতে বের হয়ে গেল। আচ্ছা চলতা হু দুয়া ও মে ইয়াদ রাখনা। হঠাৎ মাইকেলের সাথে আরোহীর ধাক্কা লাগলো। এই বিষয়টাতে মাইকেল খুব বিরক্ত হলো। সে অগ্নিদৃষ্টি আরোহীর দিকে নিক্ষেপ করলো। যদিও বা আরোহী মাস্ক পরা ছিল, কিন্তু প্রথম দেখায় সে হয়তো মাইকেলকে নিজের প্রতি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সরি স্যার, what is your name? Arohi. Surname? Sir, I don't have any surname. So you are an orphan? Maybe. How much do you charge for one night? Sir, please behave yourself. ও কি নাটক শুরু করলি? আমি কি জানি না তোর মতো এতিম মেয়েরা কীরকম হয়? তোদের মতো মেয়েরা টাকার জন্য সব করতে পারে। এই পর্যায়ে আরোহী আর নিজের রাগ কন্ট্রোল করতে পারল না। আরোহী মাইকেলের গালে খুব জোরে একটা চড় নিক্ষেপ করলো এবং তাকে বাস্টার্ড বলে সম্বোধন করলো। মাইকেল এই চড়টার জন্য অপ্রস্তুত ছিল, তাই সে নিজেকে প্রোটেক্ট করতে পারেনি। এত বড় স্পর্ধা তোর! একটা এতিম মেয়ে হয়ে তুই মাইকেল ফ্রান্সিসকে বাস্টার্ড বললি? আই এম প্রমিজিং ইউ, ইউ উইল ভিজিট হেল ইন দিস ওয়ার্ল্ড। আরোহী বুঝতে পারলো ও এক মহা বিপদের জালে নিজেকে নিজেই জড়িয়ে ফেলেছে। তাই অতি দ্রুত সে মাইকেলের চোখ ফাঁকি দিয়ে পালালো। মাইকেল হোটেলের সব স্টাফদেরকে আরোহীকে খুঁজতে বলল। আরোহী বুঝতে পেরেছিল ও পালিয়ে বেশি দূর যেতে পারবে না। তাই মাইকেল যে ঘরের থেকে বের হয়েছে ও সেই ঘরের আলমারিতেই লুকিয়েছিল। টানা একদিন আলমারিতে বন্দি থাকার পর হোটেলের এক স্টাফের সাহায্যে ও হোটেল থেকে বের হয়েছে। এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ইসলামাবাদে চলে এসেছে। আয়েশা বলে উঠল, OMG, ইট ওয়াজ টু টেরিবল। মাহির বলল, মনে হয় না মাইকেল ফ্রান্সিসের মতো রাক্ষস এত সহজে তোর পিছু ছাড়বে। আর তুই এখন ইসলামাবাদে আছিস, এটা ওদের শহর। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ক্যালিফোর্নিয়া চলে যা। আয়রা বলল, তুই বলেছিলি না তোর একটা জব লাগবে? আমরা সবাই যেখানে চাকরি করি ওইখানে কালকে একটা পার্টি, কিছু এক্সট্রা স্টাফ লাগবে। তুই চাইলে ওইখানে তোর কথা বলতে পারি, কাজ ভালো লাগলে পার্মানেন্ট জব দিবে। ওকে, কনফার্ম কর। আর আমার কোনো প্রবলেম নেই। এখানে পর্ব 1 শেষ হলো। পর্ব সংখ্যা 2। সকল পথ ভেঙে যাক, সমস্ত পরিণতি ঘটুক, আমি তোমার প্রতীক্ষার স্বীকার করি। তুমি যদি কখনো আসো, যে কোনো মুহূর্তে আসো, রাতের নিস্তব্ধতায় বা ভোরের আলোয়, ঝড়ের গর্জনে বা বৃষ্টির মায়াবী ছায়ায়, তুমি আসো বা না আসো, আমি অপেক্ষায় থাকব। সময়ের সীমানা পেরিয়ে সব কষ্টের গভীরে ডুবে শুধু একবার একটুখানি দেখার আশায়। আরোহী বেডের পাশে একটি টেবিলে বসে খুব যত্ন নিয়ে একটি ভাস্কর্য তৈরি করার কাজে মনোনিবেশ করেছে। দেখে মনে হচ্ছে ভাস্কর্যটি একটি সুপুরুষের। এখনও ভাস্কর্যটি স্পষ্ট নয়, তবে মনে হচ্ছে আরোহী যার ছবি রুমের প্রতিটা দেয়ালে ক্যানভাসে অঙ্কন করেছে, হয়তো তারই ভাস্কর্য বানাচ্ছে। কালকের তুলনায় আজ আরোহীর ঘরটা সম্পূর্ণ আলাদা। খাটের পাশের টেবিলে অষ্টাদশী নিজের কাজে ব্যস্ত। কক্ষের প্রতিটা দেয়ালে তার প্রিয় মানুষটির ছবি। মেঝেতে অবশ্য আরও কিছু রঙিন ক্যানভাস রয়েছে, তবে সেগুলো এক্সিবিশনের জন্য। এগুলো আগামীকাল জাপান ন্যাশনাল এক্সিবিশনে পাঠাবে। খাটের পাশে রয়েছে একটি কম্পিউটার টেবিল। অষ্টাদশী যখন নিজের কাজে ব্যস্ত ছিল, তখন হঠাৎ টিয়া এসে ওকে ডেকে দেয়। প্রকৃতপক্ষে টিয়ার কোনো অস্তিত্ব নেই। টিয়া আরোহীর নিজের তৈরি করা একটা ইমাজিনারি ক্যারেক্টার। টিয়া শুধালো, আর কতদিন শ্রী? আরোহী টিয়ার পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তোমাকে কতবার বলেছি আমাকে এই নামে ডাকবে না? আরোহী, তুমি কি ওনাকে ভুলতে পারো নি? আর কতদিন ওনাকে মনে করে নিজেকে কষ্ট দেবে? ওকে আরোহী, তুমি কি ওনাকে এখনও ভুলতে পারো নি? এখনও কেন ওনাকে মনে করে নিজেকে কষ্ট দাও? আমি ওনাকে মনে কি করে করব? উনি তো সবসময় আমার মনেই থাকেন। উনি ছাড়া যে আমার কোনো অস্তিত্ব নেই। আরোহী হাঁটতে হাঁটতে আলমারির পাশে গেল। সেখান থেকে একটা ক্যানভাস হাতে তুলে নিল। সেখানে অঙ্কিত রয়েছে একজন ছোট্ট বালিকা আর একজন টিনেজার। ছবিটা দেখে অষ্টাদশীর একটা ঝাপসা স্মৃতি মনে পড়ে গেল। টিফিন টাইমে স্কুলে গ্রাউন্ডে একটা ছোট্ট মেয়ে দোলনায় বসে দোল খাচ্ছিল। এটা তার জন্য না, এখান থেকে চলে যা। এই নাম বলছি দোলনা থেকে। তোর বাপের দোলনা নাকি যে এত ভাব নিয়ে দোল খাচ্ছিস? এভাবেই কয়েকজন সিনিয়র মেয়েটিকে বুলি করতে থাকে। এই তুই কি কালা নাকি? কিছু শুনছিস না নাকি? একজন মেয়েটির হাত ধরে মেয়েটিকে দোলনা থেকে নামাতে নিল। মেয়েটি নেমে গেল। আরেকজন চুল টান দিতে যাবে, ঠিক তখনই এই হ্যান্ডস অফ! সামনে দাঁড়িয়ে আছে অরণ্য।
দুপুরের আলোয় যেন তাকে মৃত দুধ বলে মনে হচ্ছে। শার্টের কয়েকটা বাটন খোলা, 2 হাতের স্লিভস ফোল্ড করা, চুলগুলো ঘামে ভিজে রয়েছে। ছেলেগুলো একটু দূরে সরে গেল। সবাই জানে SC অরণ্য স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট, হেড বয় ডিবেট ক্লাবের মডারেটর, আর তার থেকেও বড় কথা হলো অরণ্য বাবা এই স্কুলের অ্যান্ড কলেজের শেয়ার হোল্ডার। ভাইয়া, আমরা তো শুধু মজা করছিলাম। চুপ, আমি কোনো এক্সপ্লেনেশন চাইনি। অরণ্য সামনে এসে মেয়েটিকে দোলনা থেকে নামিয়ে কোলে তুলে নেয়। তুই ঠিক আছিস? মেয়েটা মাথা নাড়ায়। তোদের সাহস কি করা হয় ওকে ছুতে চাওয়া? তো দূরে থাক, ওর দিকে তাকানোর। ছেলেগুলো চলে যেতে নিলে অরণ্য চিৎকার করে বলে, শুনে রাখো সবাই, ওর সাথে কেউ মিসবিহেভ করলে এই স্কুলে তার শেষ দিন হবে। অরণ্য মেয়েটাকে নিয়ে চলে গেল। পিছন থেকে কয়েকজন ছেলে হকি স্টিক নিয়ে ওই ছেলেগুলোকে মারতে থাকে। আরোহী ছবিটির দিকে তাকিয়ে একটা গান গাইতে শুরু করলো। ऐसे भी तो क्या गिला शिकवा जो तुझे कभी न मिला। হঠাৎ করে আরোহীর ফোনটা বেজে উঠলো। আরোহী একবার ফোনের দিকে তাকালো, এরপর কিছুটা বিরক্ত হয়ে কল রিসিভ করলো। ওরে মাইয়া, ও দোস্ত, ও আমার বারবি ডল, কী অবস্থা তোর? তুই তো দেখি একদমই মইরা গেছিস। মোর লাইগা? অবশ্য মইরা যাওনেরই কথা। মই তো প্রতিদিন তোরে 2 বার কইরা কল দিই, তুই তো মোরে 1 সপ্তাহে একটা কলও করস না। আরে মামা, লাস্ট 2টা সপ্তাহ ধরে তো তুই কলই ধরস না। আমি তোরে 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী যে তোরে বাংলাদেশ থেকে প্রতিদিন কল করে। তুই কি জানিস গত কয়দিন ধইরা তোর লাইগা কত খবর সংগ্রহ করে রাখছি? তোর না কইতে পাইরা আমার কয়দিন ধরে ঘুম পর্যন্ত আয় না। এই মেয়ে, এটা কোন ধরনের ভাষা? তুমি তো আঞ্চলিক ভাষার সাথে সাধু, চলতি, প্রমিত সব মিক্স করে ফেলছো। কে বারবিডল? আমাকে বারবিডল বলে শুধু মাতাশ্রী আর মাহিন ভাইয়া ডাকে, আর আমাকে আরোহী বলে ডাকবে। আসছে আমার বিদেশিনী, আঞ্চলিক ভাষা বুঝে না। কদিন পরপর নতুন নতুন নামে আমি ডাকতে পারবো না, আর তোমার এই যুক্তবর্ণওয়ালা নামে তো আমি কখনোই ডাকবো না। আরোহী বুঝতে পারলো যে জাফরিন তাকে জ্বালানোর জন্য এমন করছে, তাই জিজ্ঞাসা করলো, খানমহলের সবাই কেমন আছে? শোন, তোর দাদার পায়ে খুব ব্যথা, তাই বেশিরভাগ সময় উনি নিজের রুমেই থাকেন। তোর দাদি আর তোর চাচা, যারা তুই বাবা ডাকস, উমরা করতে গিয়েছে। আর তোর সৎ বোন রুহানি পা ভেঙে ঘরবন্দি হয়ে আছে। তোর বায়োলজিক্যাল ফাদার অর্থাৎ মিস্টার খান দুবাই গিয়েছে। আর অ্যাজ ইউজুয়াল তোর সৎ মা সংসার নিয়ে ব্যস্ত রয়েছে। রুহানি আর আরিয়ানের বিয়ের কথা চলছে। মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগে। আমরা সবাই জানি ও মাহিন ভাইয়াকে ভালোবাসে, এরপরেও ওর বিয়ে আরিয়ানের সাথে হচ্ছে। ও তো ডাবিতে ভর্তি হতে চেয়েছিল, কিন্তু রোজ আন্টি জোর করে ওকে পদ্মা কলেজে ভর্তি করলো। যাই হোক, তোদের বাড়িতে অনেক ঝামেলা চলছে, আর তোর দাদার প্রপার্টি 3 ভাগে ভাগ করতে চায়, কিন্তু তোর সৎ মা চায় না যে তুই সম্পত্তির ভাগ পাস। তাদের মতে তুই তো তোর মায়ের সাথে নিউ ইয়র্কে অনেক সুখে আছিস, এই দেশের সম্পত্তি নিয়ে তুই কী করবি? তোর সত্যিটা তো আর কেউ জানে না। রুহি আন্টির জন্য আমার খুব মায়া হয়। উনি তোকে যতটা ভালোবাসে ততটা ভালো তোকে মালা আন্টিও বাসে না। কে বলবে যে মালা আন্টি তোর আসল মা আর রুহি আন্টি তোর চাচি? আঙ্কেল আন্টি অনেকবার তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তোর মম তো আর কারোর সাথে কোনো যোগাযোগ রাখেই নি। আঙ্কেল আন্টি একবার তোর নানার সাথে দেখা করতে কামারগাঁও গিয়েছিল, কিন্তু তোর জল্লাদ নানা কোনো কথা না বলে ওনাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার তো মনে চায় তোর নানাকে জানে মেরে ফেলি। তোর সাথে আজ পর্যন্ত যা যা হয়েছে তার জন্য শুধু উনিই দায়ী। আরোহী বলে উঠল, মানুষের পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন তাকে আর দুনিয়াতে শাস্তি দেওয়া যায় না, তার শাস্তি শুধুমাত্র জাহান্নামেই দেওয়া হয়। তুই প্লিজ একবার বাংলাদেশে এসে সবার সাথে দেখা করে যা। আরোহী বলে, আমিও স্ট্যানফোর্ডে স্কলারশিপ পেয়ে গিয়েছি, ইনশাআল্লাহ আগস্ট থেকে দুজনেই ক্লাস শুরু করব। জাফরিন বলে উঠল, একটা কথা বলতো, তুই MIT ছেড়ে স্ট্যানফোর্ডে কেন অ্যাডমিট হতে চাইলি? তখন আরোহী বলে, আমি বেশ অনেকগুলো দিন ক্যালিফোর্নিয়াতে থাকতে চাই। জাফরিন মজা করে বলতে লাগলো, ये जो मोहब्बत कैलिफोर्निया से है ये असल में किसी और से तो नहीं। আরোহী কোনো উত্তর না দিয়ে কল কেটে দিল। একটা নোটিফিকেশন এলো, তাকিয়ে দেখলো আয়শা মেসেজ করেছে, আমরা বাড়ির সামনে মাইক্রো নিয়ে ওয়েট করছি।